খালা বলল, তোর মাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। শেষবারের মতো মাকে দেখবি না? আমি বললাম, আত্মহত্যা করা মায়ের মুখ দেখার ইচ্ছে নেই, কবর দিয়ে দিতে বলো। রাগ করে থাকিস না নয়ন, পরে যখন রাগ শেষ হবে তখন কিন্তু মাকে দেখার জন্য কবর ভেঙে ফেলতে ইচ্ছে করবে। আমি চিৎকার দিয়ে বললাম, বললাম তো আমার ইচ্ছা করবে না, কোনোদিনও না। বাবার সঙ্গে রাগ করে যে স্বার্থপরের মতো আমাকে রেখে আত্মহত্যা করেছে, কেন? আমি কি তার কেউ না? সে একবারও চিন্তা করে নাই আমি এতিম হয়ে যাব। বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছে, তাহলে কার কাছে আমি মানুষ হব বলো? শয়তানের ধোকায় পড়ে এসব করে বাবা। তুমি চলো, সবাই তোর জন্য অপেক্ষা করছে, একটু পরে বৃষ্টি হতে পারে, তখন মাটি দিতে ঝামেলা হবে। আমি যাব না। যাব না মানে যাব না। সে আমার কেউ না। যে মহিলা আমার কথা চিন্তা না করে একা একা মরে গেছে, তার জন্য আমার কোনো অনুভূতি নেই খালা। তাকে মাটি দিয়ে দিতে বলো। এরপরেই জোরে জোরে খালাকে রুম থেকে বের করে দিতে দরজা বন্ধ করে দিলাম। বাহির হতে আরও কিছুক্ষণ ডাকাডাকির শব্দ পেলাম, তারপর আর কেউ ডাকলো না। মনে হয় সবাই মায়ের দাফনের কাজ করতে চলে গেছে, আর মহিলারা উকিঝুঁকি দিয়ে মায়ের শেষ বিদায় দেখছে। গতকাল দুপুরে খবর পাওয়া গেছে বাবা ইতালিতে আরেকটা বিয়ে করেছে। বিয়ের কারণ হচ্ছে তার পাকাপোক্তভাবে ইতালিতে থাকার ব্যবস্থা করা। ১৩ বছর ধরে এখানে অবৈধ কাগজ করতে পারেননি, তাই দেশেও আসতে পারে না। ইচ্ছে করলে তিনি আসতে পারবেন, কিন্তু আর ফেরার পথ থাকবে না, তাই আসছে না। একদিকে বাবার পরে গিয়েছে ও অনেকে বৈধ কাগজে পেয়েছে, এমনকি তারা দেশে এসে ঘুরে গেছে। তাই বাবা আর ধৈর্য ধরতে না পেরে সেইখানে এক বাংলাদেশি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন। সেই মহিলার বৈধ কাগজ আছে, তাই তিনি সে সূত্রে তার বাবা, স্বামী আমার বাবা, বৈধ কাগজ করে দিতে পারবেন। বাবা অবশ্যই দাদা দাদির এমনকি মায়ের সঙ্গে মেলাভাবে আলোচনা করেছে, কিন্তু মা সেখানে ঘোর আপত্তি জানিয়েছে। রাগ করে বাবার সঙ্গে কথা বলেননি অনেক দিন। মায়ের মনে বিশ্বাস ছিল তার রাগের দিকে তাকিয়ে বাবা আর সিদ্ধান্ত পরিবর্তন করবে, কারণ মা বাবার ভালোবাসার বিয়ে করেছিলেন। তারপর আমার জন্মের ২ বছর পরে বাবা বৈধ ভিসায় লিবিয়া চলে যায়। তাই বছর পর বাবা সেখান থেকে দালাল ধরে ইতালিতে পালিয়ে যায়। কিন্তু এত কিছুর পরও যখন গতকাল বাবার বিয়ের সংবাদ পেলাম, তখন মা একদম চুপ হয়ে গেল। দাদা বাড়ি থেকে বিকেলেই আমাকে সঙ্গে নিয়ে নানা বাড়িতে চলে আসেন। নানা নানি কেউ জীবিত নেই, একমাত্র মামা, তার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে চট্টগ্রামে থাকে। পুরনো নানা বাড়িতে বাস করে আমার ছোট খালা, তাই আমার সেখানে এসে উঠলাম। পুরনো আমলের বিশাল বাড়ি, তাই অনেকগুলো রুম। আমি প্রায় বেড়াতে আসতাম, তাই আমার জন্য আলাদা একটা রুম থাকে এ বাড়িতে। আসার পর মা কারো সঙ্গে কোনো কথা বলে নাই, চুপচাপ বসে থাকতেন। আমিও তেমন কিছু বলতাম না। রাত ১০টার দিকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম। আমি আমার রুমে ঘুমাতে গেলাম, কিন্তু বরাবরই রাত ২টার আগে ঘুমানোর অভ্যাস নেই, তাই মোবাইল হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। রাত ১টা ৪৮, হঠাৎ করে দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে মাত্র এসেছেন বা পড়ার প্রস্তুতি নিচ্ছেন। মা আমাকে ঠেলে ভিতরে প্রবেশ করলেন, তারপর বিছানার একপাশে বসতে বসতে বললেন, আমার ধারণা ছিল তুমি এখনো জেগে আছো, তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম। বলো মা। আর তুমি এখন না বললে সকালেও তো বলতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু এখন বলতে ইচ্ছে করছে, তাই এখনই বলি। মানুষের মৃত্যু কখন এসে উপস্থিত হয় কেউ বলতে পারে না। দেখা গেল আমি তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম, সকালবেলা তুমি দেখতে পেলে আমি পৃথিবীতে নাই, তখন তোমার খুব আফসোস হবে তাই না? হ্যাঁ হবে, কিন্তু আমি জানি আমার মা অনেক বছর বেঁচে থাকবে, আর আমি আমার মাকে মা বলে ডাকবো, আর সে বলবে আর একবার ডাক। শোন, তোকে কিছু কথা বলি। তোর এখন যথেষ্ট বয়স হয়েছে, পৃথিবীতে একা একা চলার মতো বুদ্ধি তোর হয়েছে। মানে কি মা? এখন তুমি মাথায় হাত রেখে আদর না করলে আমি ঘুমোতে পারি না। বাহির থেকে বাসায় ফিরে তোমার মুখ না দেখলে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। এগুলো হচ্ছে অভ্যাস। মনে করো, কাল থেকে যদি আমি না থাকি, তাহলে সপ্তাহ খানিকের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কেন, তুমি কোথায় যাবে মা? এখনো সিদ্ধান্ত নেইনি, তবে যেতে পারি বলে সম্ভাবনা আছে, তাই তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার সঙ্গে কথা বলতে আসলাম।
এটা যদি দাদা বাড়ি হতো তাহলে আমি তোমাকে বলতাম চলো নানা বাড়িতে চলে যাই, কিন্তু এটা তো তোমার বাড়ি, সুতরাং এখান থেকে তুমি কোথায় যাবে মা? আচ্ছা, সে তর্কে যাচ্ছি না। তোমার বাবা কাজটা তোমার কাছে কেমন মনে হচ্ছে? তোমার বাবার সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল ছিল? সম্পূর্ণ ভুল। এজন্য আমি বাবাকে কোনোদিনই ক্ষমা করব না মা। তোমার বাবাকে আমি বলেছিলাম যে এত বছর ধরে তো অনেক টাকা আয় করলে, এখন যদি বৈধ কাগজ না পাওয়া যায় তাহলে সবকিছু নিয়ে একবারে দেশে চলে আসো, তারপর সেগুলো নিয়ে দেশে একটা ব্যবসা করো। কিন্তু তোমার বাবা অন্য যুক্তি দিলেন। কি যুক্তি মা? তার বক্তব্য হচ্ছে তিনি সেখানকার গ্রিন কার্ড পেলে তোমাকেও সেখানে নিতে পারবে আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই তিনি আমার কথা রাখতে অস্বীকার করেছেন। আমার ভাগ্য যদি ইউরোপে যাওয়া থাকে তবে সেটা হবে, কিন্তু এভাবে বাবার সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। এখন হাজারো বলতেও আমি বাবার কাছে যাব না সেখানে। তোমার বাবার সিদ্ধান্ত আমি মানতে পারি না নয়ন, তাই তো তোমাকে নিয়ে চলে এসেছি। আমি তোমার বাবার আর আমার জীবনের অনেক স্মৃতি আমার একটা ডায়েরিতে লিখে রাখতাম। আমার সেই ডায়েরিটা তোমার কাছে দিচ্ছি, কারণ তোমার বাবাকে নিয়ে লেখার মতো আর কিছুই নেই। এটা তোমার কাছেই থাকুক। না, তুমি তোমার কাছে রাখো। আমাদের দুজনের প্রেমের শুরু থেকে এ পর্যন্ত সবকিছু এখনো লেখা আছে, তবে বিস্তারিত নয়, খুব অল্প অল্প করে সব লেখা আছে। তুমি পড়লে তোমার ভালো লাগবে। আমি তখন মায়ের একটা হাতে আমার মাথায় ধরে বললাম, ওমা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? মা বলল, আচ্ছা ঠিক আছে, যাব না, তুমি এখন ঘুমিয়ে পড়ো, রাত ৩টা পেরিয়ে গেল। এটাই মায়ের সঙ্গে আমার শেষ কথোপকথন। খুব দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, দেরি হবে সেটাই স্বাভাবিক, কিন্তু খুব সকালবেলা প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজেই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে। দৌড়ে গিয়ে দেখি বিছানার মায়ের লাশ পড়ে আছে, তার মুখ থেকে সাদা লালা বের হচ্ছে, একাকার অবস্থা। খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল মা সকালে উঠে ফজরের নামাজ পড়েছেন। বাইরে তখন অন্ধকার ছিল। খালা যখন দেখলেন যে মা জেগে উঠেছে, তাই তিনি চা বানাতে গেলেন। তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ভিতর থেকে গোঙানির শব্দ পেলেন। অনেক কষ্টে একটা ছিদ্র দিয়ে ঘরের ভিতরে তাকালেন। রুমের মধ্যে যদিও অন্ধকার ছিল, কিন্তু তবুও বিছানায় শুয়ে মায়ের ছটফটানি বোঝা যাচ্ছিল খুব। তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন। গ্রামের মধ্যে আমার নানা এই বাড়ির মধ্যে ছিল পাশাপাশি 5টা পরিবার। প্রত্যেক পরিবারে হতে 2-1 জন করে এসেছেন। দরজা খুলে দেখেন মা তৎক্ষণাৎ পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। আমি এতটাই অবাক হলাম যে কাঁদতে ভুলে গিয়েছি। নিজের রুমে চলে গেলাম। তারপর কত কিছু তো হলো বাড়ির মধ্যে, কিন্তু আমি রুম থেকে আর বের হলাম না। থানা থেকে পুলিশ এসেছে। আমি শুধু তাদের বলেছিলাম মায়ের লাশ কাটাছেঁড়া করার দরকার নেই, কারণ মায়ের টেবিলের ওপরে নাকি একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাছাড়া গতকাল রাতেই তো মা আমাকে বলেছিল তিনি আমাকে রেখে চলে যাবেন। আসরের নামাজ পড়ে মায়ের লাশ চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মাগরিবের পরে আমি রুম থেকে বের হলাম, নিজের বাইক নিয়ে সরাসরি চলে গেলাম দাদার বাড়িতে। আমার দাদা কাকা সবাই মায়ের জানাজায় উপস্থিত ছিলেন। তারাও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি কথা বলিনি। আমি দাদার ঘরে উঠে সরাসরি দাদার দিকে তাকিয়ে বললাম, সবাই ঘর থেকে বের হও, আমি এখন এই ঘরে আগুন জ্বালিয়ে পুড়ে ফেলবো। দাদা অবাক হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নয়ন? শোকের ছায়া পড়েছে জানি, কিন্তু এসব কি ধরনের ব্যবহার? আমি কোনো জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে আগুন লাগিয়ে দিলাম। বিশাল কাঠের বাড়ি, তাই বেশি কষ্ট হলো না, কিন্তু তৎক্ষণাৎ চারিদিকে থেকে লোকজন আসতে শুরু করেছে। আমি আবার বাইক নিয়ে নানার বাড়িতে এলাম, আর সেইখানে সবাই আগুন নেভাতে ব্যস্ত। পরদিন সকালবেলা গ্রামের মধ্যে পুলিশ এসে আমাকে খুঁজছে। কাকা আমার নানা থানায় মামলা করেছে, পরে জানতে পারলাম। বাবাই নাকি বলেছে যে আমাকে কিছুদিন জেলের মধ্যে রাখার ব্যবস্থা করা হোক। যেহেতু আমি মার মৃত্যুর পরে খুব রেগে আছি, তাই যে কোনো কিছু করতে পারি, সেজন্য আগুন লাগিয়ে দেবার মামলা দিয়ে আমাকে আটকে রাখা হয়। কিন্তু আমি পালিয়ে চলে গেলাম চট্টগ্রামে মামার কাছে। তারপর থেকে এখানেই আছি। নিজের এলাকায় আজ পর্যন্ত যাওয়া হয়নি, তবে একদিন ঠিকই যাব। যেদিন আমার বাবা ইতালি থেকে বাংলাদেশে ফিরবে সেদিন ঠিকই যাব দেখতে। আজ 9 বছর পেরিয়ে গেছে, এখনো বাবা দেশে আসেননি। মাঝখানে দাদি মারা গেছে, কিন্তু তবুও বাবা আসেনি। জানি না আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে।
নিজের অতীত জীবনের কাহিনী বলে চোখের পানি মুছে তাকিয়ে রইলাম নয়ন। তার সামনে বসে কাজল এতক্ষণ কাঁদছিল একটা মানুষের সঙ্গে। আজ ৬ বছর ধরে পরিচয়, কিন্তু সে জানে না তার জীবনে এই করুণ কাহিনী। কাজল বলল, তুমি কোনোদিন কেন তোমার এই কথা আমাকে বলো নাই? বলতে ইচ্ছা করে নাই, কেন যে এসব কথা বলতে ভালো লাগে না। কিন্তু আজকে তোমাকে বললাম, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? তুমি কিছুক্ষণ আগে বললে না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে কাজল। হ্যাঁ, আমার এতদিনের ধারণা ছিল তুমি আমাকে মনে মনে ভালোবাসো, খুব বেশি ভালোবাসো। ভালোবাসি, এটা সত্যি, কিন্তু সেটা বন্ধু হিসেবে। একটা কথা বলো কাজল, বলো, আমি যদি তোমাকে ভালোবাসতে চাই, তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, তাহলে কি আমার ভালোবাসা গ্রহণ করবে না, ফিরিয়ে দেবে? পাগল নাকি তুমি? বিয়ের সবকিছু প্রায় ঠিক। বাবা গ্রামের বাড়িতে গেছে সবাইকে দাওয়াত করতে, যদিও কেউ আসবে না, আবার দু একজন আসতেও পারে, তাই বাবা গ্রামে গেছে। ও আচ্ছা, কিন্তু আমি তো বারবার ভাগ্যের কাছে হাঁটতে চাই না কাজল, তোমাকে আমি চাই। পাগলামি করো না, বাসায় চলে যাও। আমিও এখন বাসায় যাব। বাবা আজকে সন্ধ্যার মধ্যেই ফিরবে, আসার কথা। বিয়ে ঠিক হয়েছে, তাই বাহিরে যাওয়া নিষেধ আমার। আজকে অনেক কষ্ট করে মায়ের কাছে বলে বের হলাম, মাগরিবের আগে বাসায় ফিরবো বলেছিলাম, কিন্তু তোমার পুরনো স্মৃতি শুনতে গিয়ে অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলেছে। কাজল চলে যাচ্ছে। বোকার মতো পিছনে পিছনে হাঁটতে লাগলো নয়ন। খানিকটা পথ হাঁটার পর কাজল দাঁড়িয়ে গেল। চারিদিকে প্রচুর মানুষের আনাগোনা। কি ব্যাপার, আবার পেছনে পেছনে কেন? চেহারা রাগান্বিত করার চেষ্টা করে কথাটা বলল কাজল। নয়ন আমতা আমতা করে বলল, তুমি ওখান থেকে রাগ করে চলে এলে, এটা ঠিক না। বিদায় নিয়ে চলে যাবারও কিছু নিয়ম আছে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমার কোনো ক্ষমতা নেই তোমাকে ধরে রাখার। তাহলে শুধু শুধু একবার অমীমাংসিত বিদায় কেন? আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি চলে যাব। তাতে তোমার কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মানুষ যে গরুটাকে কুরবানি করে, সেটাকেও কিন্তু সকালবেলা সুন্দর করে গোসল করায়। মানুষ জানে কিছুক্ষণ পর তারা নিজের তাকে পৃথিবী থেকে বিদায় দেবে, তবুও তারা তাকে আদর করে গোসল করিয়ে দেয়। আবার দেখো, ফাঁসির আসামিকে ফাঁসির রায় হবার পরে বারবার জিজ্ঞেস করে তারা কি খেতে ইচ্ছে করে, তার শেষ ইচ্ছা জানতে চায়। সুতরাং বোঝা যাচ্ছে যে সবকিছু বিদায় দেবার কিছু সুন্দর নিয়ম আছে, সেটা মানা দরকার। আমি কিছু মানতে চাই না। কাজলের চোখে ফেটে আবারও পানি বের হবার আগেই সে হন হন করে হাঁটতে লাগলো। অসহায় হয়ে সেদিকে তাকিয়ে রইল নয়ন। রাত 12টা। বাসায় ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল কাজল। মাত্র ঘুম থেকে উঠে শোনে পাশের রুমে তার বাবা কান্না করছে। বাবা কখন ফিরল আর এভাবে কান্না করে কেন, সেটাই তো বুঝতে পারছে না কাজল। দ্রুত পাশের রুমে গিয়ে তার মায়ের কাছে জানতে পারল তার অনেক জানতে পারল তা অনেকটা এরকম। ছেলেপক্ষের যাবতীয় মালামাল সহ দাবি ছিল নগদ ৩ লক্ষ টাকা। কাজলের বাবা গ্রামে বাড়িতে গিয়েছিলেন নিজের জমি বিক্রি করে টাকা জোগাড় করার জন্য। একমাত্র মেয়ের বিয়ের জন্য সবটা খরচ করতে তার আপত্তি নেই, কিন্তু গ্রামে গিয়ে তিনি নানান ঝামেলার মধ্যে পড়লেন। তার গ্রামে কিছু রাজনৈতিক নেতাদের জন্য জমির মালিকানা নিয়ে গোলমাল হচ্ছে। দীর্ঘদিন শহরে থাকতেন বলে এতদিন জমি জমার হিসাব চাইতেন না, তারাই মালিকানা দাবির চেষ্টা করেছেন। তিনি ধরার চেষ্টা করেও তিনি কিছু করতে পারেননি। ছেলেপক্ষের টাকার কথা শুনে কাজলের মগজের রক্ত উঠে গেল। সে তার হাত দিয়ে আংটি খুলে মায়ের হাতে দিয়ে বলল, আমি মরে যাব, তবুও এই বিয়ে করব না মা। রুমের মধ্যে এসেই কাজল নয়নের নাম্বার বের করে কল দিল। নয়ন রিসিভ করে বলল, আমি গাড়িতে আছি, জরুরি কিছু বলবা? গাড়িতে মানে? রাত 12:30টার সময় তুমি গাড়িতে করে কোথায় যাও? ঢাকায়। কাজল, কেন হঠাৎ ঢাকায় কেন? আমার ৯ বছর অপেক্ষা শেষ। বাবা আজ রাতে ফ্লাইটে দেশে ফিরবেন। আগামীকাল ভোর 4টায় তিনি ঢাকা বিমানবন্দরে নামবেন। একদম পারফেক্ট একটা সময়। ৯ বছর আগে ঠিক ভোরবেলা কিন্তু মা আত্মহত্যা করেছিলেন। কাজল পাগলের মতো হয়ে বলল, পাগলামি করো না নয়ন। যা কিছু হয়েছে ভুলে যাও। আমি রাখলাম কাজল। তোমার কাছে একটা নাম্বার SMS করে দিচ্ছি, আমার মামাতো ভাইয়ের নাম্বার। বিমানবন্দরে খুনাখুনি করলে আমি হয়তো গ্রেপ্তার হব, কিন্তু সকালবেলা আমার নাম্বার বন্ধ পেলে সেই নাম্বারে কল দিয়ে আমার খবর জেনে নিও।
নয়ন কল কেটে দিয়ে নাম্বার মেসেজ করে দিয়ে দিল। তারপর মোবাইল বন্ধ। কাজল সঙ্গে সঙ্গে সেই নাম্বারে কল দিল, কিন্তু সেটাও বন্ধ। তখন সারা রাত জেগে টেনশনে অস্থির হয়ে কেটে গেল কাজলের। সকাল হয়ে গেছে, তবুও বারবার শুধু দুটো নাম্বারে কল দিচ্ছে। বেলা 7টার দিকে নয়নের মামাতো ভাইয়ের নাম্বারে কল গেল, আর সঙ্গে সঙ্গে রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? আমি কাজল, নয়নের বন্ধু। জি বলুন। নয়নের নাম্বারে গতকাল রাত থেকেও বন্ধ পাচ্ছি। একটু পারিবারিক সমস্যা হয়েছে, তাই বন্ধ। আমি কিছুটা জানি, নয়ন বলেছিল তাই। খোঁজ না পেলে আপনার সাথে যোগাযোগ করতে বলেছে। নয়ন গতকাল রাতে ঢাকা গেছে, আমার কিছু জানতাম না। তার বাবা আজকে সকালে বিমান থেকে নেমেছেন তার বর্তমান স্ত্রী সন্তান নিয়ে। বিমানবন্দরের বাইরে বের হয়ে তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছেন, তখন উত্তর কুড়িল বিশ্ব রোডে ফ্লাইওভারের ওপর তাদের গাড়ি দাঁড় করিয়ে নয়নের বাবাকে খুন করা হয়েছে। খুনিদের সবাই কালো মুখোশ পরা ছিল, তাই কাউকে চেনা যায় নাই। তবে খুন যে নয়ন করেছে তাতে নাকি কোনো সন্দেহ নেই। কেন? নয়নের বাবাকে গুলি করার সময় তাকে বলা হয়েছে, মায়ের মৃত্যুর পর থেকে অপেক্ষা করছি, তুমিও পৃথিবী থেকে চলে যাও। নিজের সন্তান হয়ে তোমাকে খুন করলাম। সরি আব্বাজান, উপরে ভালো থেকো।